লাঞ্চ টাইম শুরু। সবাই রওনা করল ক্যান্টিনে। কেউ বা ডেস্কে বসল বাটি খুললে। বাড়ি থেকে আনা সুস্বাদু খাবারের ঘ্রাণে মুহূর্তে অফিস মোমো করে উঠল। এক একজন যখন তৃপ্তি নিয়ে খেতে থাকে, সেই খুনে চুপ করে বসে আছে মারিয়া। চেহারায় বিষাদের ছা। পেট ক্ষুধায় চো চো করলেও খাওয়ার ইচ্ছে নেই। কারণ আজ তার মন খাতারা চিহ্ন রাপের দিন। কয়েক বছর যাবৎ এই দিনে আয়োজন করে মন খাড়া তারা চিহ্ন পেরা ছুটে আসে। আজও এলো। ব্যতিক্রম কিছু হওয়ার কারণ কই? মারিয়া হতা তারা চিহ্ন সব উনিতে কিছুক্ষণ বসে থেকে ডেস্কের টেবিলে মাথাটা নুয়ে দিল। সাদিফ নিজের কেবিন রেখে বেরিয়েছে কেবল। শার্টের হাতা কনুই অবধি ওঠাতে ওঠাতে ক্যান্টিনের দিকে রওনা হলো সে। মারিয়ার ডেস্ক পেরোতে হয় তাতে। সে যাওয়ার সময় একবার পাশ ফিরে স্বাভাবিক চোখে চাইল। মারিয়াকে অমন করে বসতে দেখে ভ্রুকুচকে এগিয়ে এলো। আস্তে করে ডাকল, ম্যালেরিয়া, এই যে ম্যালেরিয়া। মারিয়া চটপট মাথা তুলল। ভেজা চোখ দুটো মুছল ত্রস্ত হাতে। কিন্তু বিধিবাম নজরে পড়ে গেল তার। অবাক হয়ে বলল, কাতারা চিহ্নছেন কেন? কই, কাতারা চিহ্ন দুচি না তো। একক উদ্ধৃতি চিহ্ন। হাসার চেষ্টা করল মারিয়া। সাদিফ ভ্রুকুচকে রেখেই বলল, মিথ্যা বলা ভালো নয়। আমি স্পষ্ট দেখলাম আপনার চোখে জল। তারপর মোলায়েম কণ্ঠে সুথাল, কি হয়েছে? আমাকে বলা যাবে? মারিয়া মলিন হেসে বলল, সত্যিই কিছু হয়নি। সাদিফ দুহাত তুলে শ্বাস ফেলে বলল, ওকে, বলতে না চাইলে জোর নেই। মুখে মুখে হওয়া বন্ধুকে তো আর কেউ মনের কথা বলবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে থাকুন। সাদিফ চলে যেতে নেয়। শান্ত গোছের কথাগুলোর আড়ালে তার অভিমান ঠিক বুঝে নিল মারিয়া। সে হাঁটা ধরতেই পেছনে থেকে হাতটা টেনে ধরল অমনি। সাদিফ থেমে দাঁড়ালো, হাতের দিক একবার তাকিয়ে মারিয়ার মুখের দিক চাইল। মেয়েটার চোখ টইটম্বুর এখন। সে তাকাতেই গলগল করে গলে পড়ল যেন। অনুরোধ করে বলল, যাবেন না প্লিজ। সাদিফ বিস্মিত চোখে মুখে এগিয়ে আসে। পাশের ডেস্ক থেকে চেয়ারটা এনে মারিয়ার পাশে বসে। মারিয়া ফুপিয়ে কেঁদে উঠল। সে বিহবল স্বরে সুথাল, কিছু হয়েছে? ভাইয়ার কথা মনে পড়ছে খুব। রওনাকের ব্যাপারে কিছুই জানে না সাদিফ। তাই বুঝতেও পারল না। মারিয়া নিজেই বলল, জানেন, আজ আমার জন্মদিন। ওয়াও, তাই নাকি? কাল তো বলেননি। প্রফুল্ল চিত্ত সাদিফের। মারিয়া বিরস গলায় বলল, ভাইয়া চলে যাবার পর থেকে আমি আর পালন করিনি। সাদিফ কপাল কোচকে। চলে গেছে কথাটা ঠিক ঠাউর হলো না। মারিয়া ভেজা কণ্ঠে জানালো, প্রতি বছর এই দিনে ঠিক 12টার সময় ভাইয়া আমায় উইশ করত। ছোট থেকে সবার আগে ওর উইশ পেয়ে বড় হয়েছি আমি। ভাইয়া দুহাত করে বাজার করত, তারপর আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেন। এই দিনটা ছিল আমার ইচ্ছে পূরণের মতো। যা চাইতাম ভাইয়া উপহার হিসেবে তাই আনত। দুপুরে ওদের পার্লামেন্ট থেকে এক ঝাঁক লোক সাথে এসে পেট পুড়ে খেত। আনন্দে হৈ হৈ করে কেক কাটারা চিহ্নটাতাম। ভাইয়া আমার কপালে চুমু খেয়ে বলতো, উপহার পাওয়ার পর আমি যেভাবে হাসতাম, সেটা দেখলেই ওর মনে হয় জীবন সার্থক। বলতে বলতে মৃদু হাসল সে। অথচ কোটরে চিকচিক করছে অশ্রু। সাদিফ আগে পিছে না ভেবে প্রশ্ন করে বসল, এখন কোথায় উনি? মারিয়া থামল। সবে গেবে তারা চিহ্ন নিয়ে এলো কণ্ঠ। উদাস ভঙ্গিতে বলল, মারা গেছে। সাদিফের ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়। বিমূর্ণ হয়ে পড়ে। জিজ্ঞেস করে, নিজেই মিলিয়ে গেল লজ্জায়। থতমত খেয়ে বসে রইল কিছুক্ষণ। জীবকে তারা চিহ্নটে বারবার নিজের নির্বুদ্ধিতার প্রতি হতাশ জানালো। মারিয়া চোখ মুছল ফের। নাক টেনে বলল, আপনি খেতে যাবেন না? সমত বেশি নেই। সাদিফ নড়ে ওঠে। খুব, হ্যাঁ যাব। আচ্ছা, আপনার ভাইয়া চলে যাওয়ার পর আর কখনো কেককে তারা চিহ্নটেছেন? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া মাথা নাড়ল দুপাশে। বলল, ইচ্ছে হয়নি। ও মারা যাওয়ার পর জন্মদিন কেন? কোনো অনুষ্ঠানে আমরা পালন করতে পারি না। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ দুর্বোধ্য হাসল। উঠে দাঁড়িয়ে তাকেও টেনে তুলে বলল, আসুন। কোথায়? সাদিফ এগিয়ে চলল, আগে আসুন তো। একক উদ্ধৃতি চিহ্ন। ক্যান্টিনে নিয়ে এসেছে সে। মারিয়ার মুখ শুকিয়ে গেল সহসা। এখানে এক একটা খাবারের যেই দাম, 5 টাকার রুটি 10 টাকা। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি কিছু খাবো না স্যার। সাদিফ ফিরে তাকায়। কপালে আবার ভেসে ওঠে ভাঁজ। খালি চেয়ারটায় বসতে বসতে বলল, কিসের স্যার? কাল না বললেন আমরা বন্ধু? বন্ধুকে কেউ স্যার বলে ম্যালেরিয়া? মারিয়া পাল্টা কপাল কোচকাল এবার। এক নিমিষে উধাও হলো তার বিষণ্ণ মুখবিবর। নিজেও বসতে বসতে বলল, আচ্ছা, তাই।
তাহলে বন্ধুকে আপনি করে কে বলে শুনি। সাদিফ ডানভ্রুটা ঈষৎ উঁচুতে তুলে বলল, তুমি করে বলতে বলছেন। মারিয়া টেবিলে হাতের কনুই ঠেকাল। আঙুলগুলো গালে রেখে পল্লব ঝাপটে বলল, কেন, খুব সমস্যা হবে বললে? চাইলে তুই করেও বলতে পারেন। সাদিফ হেসে ফেলে, দুপাশে মাথা নেড়ে বলে, না না, মধ্যেরটাই পারফেক্ট। আচ্ছা, আজকে থেকে আমি তুমি বলবো। তবে আমাকেও কিন্তু সারফার বলা চলবে না। নাম ধরে ডাকতে হবে, অ্যান্ড তুমি। মারিয়া বিস্ময়ের আকাশে উঠিয়ে বলল, নাম ধরে? কিন্তু আপনি যে আমার বড়। সাদিফ কাঁধ উঁচায়, সোহওয়াট। তুমি না বললে বন্ধুত্বে বয়স, সময় এসব ব্যাপার না। তারপর আঙুল তুলে সচেতন কণ্ঠে বলল, এই দেখেছ, আমি কিন্তু তুমি করে বলেছি মাত্র। সাদিফের কণ্ঠ চমৎকার, যেমন চমৎকার তার মুখমণ্ডল, সব যেন শিল্পীর হাতে নিখুঁত অঙ্কনীয়। মেপে মেপে চোখ, নাক, ভ্রু বসানো। মারিয়া মোহিত হয়ে পড়ে, আরও কয়েকশো ধাপ বেশি অনুভব করে আকর্ষণ। মাথা কাত করে বলল, ঠিক আছে। একক উদ্ধৃতি চিহ্ন, তুমি বসো, আমি আসছি। সাদিফ উঠে গেল, খাবার অর্ডার করতে গিয়েছে। মারিয়া পড়ল ভীষণ চিন্তায়। তার ব্যাগ হাতরে 200 টাকার মতো হবে। খাবারের বিল, আবার বাড়ি ফেরা। সাদিফ ফিরে এলো 10 মিনিটের মাথায়। তার বসার হুলস্থুল ভঙ্গিমায় নড়েচড়ে উঠল সে। তাকাতেই সাদিফ অমায়িক হেসে বলল, মজার ব্যাপার কি জানো? মারিয়া মাথা নাড়তেই বলল, আমি কখনো ফ্যামিলি মেম্বার বাদে কারো কেক কাটার চিহ্নটিনি। যেটা আজ কাটব। মারিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বেই ওয়েটার ছেলেটি হাতে কেক নিয়ে হাজির হলো। একটা 1 পাউন্ডের ছোট ভ্যানিলা কেক রাখলো টেবিলের ঠিক মাঝখানে। মারিয়া হোঁচট খেল, অবাক চোখে সাদিফের দিক তাকালো। চশমা ভেদ করে বড় বড় নেত্রজোড়া তাকেই দেখছে। সে তাকাতেই হাসি বিনিময় হয়। মারিয়া বিস্মিত কণ্ঠে বলল, এসবের কি দরকার ছিল? সাদিফ নিজস্ব ভূমিতে বলল, দরকার ছিল ম্যালেরিয়া, ভায়া নেই বলে তোমরা কেক কাটারা চিহ্নটবে না। ওনাকে মনে করে কাটাবে। উনি যা যা পছন্দ করতেন তাই তাই করবে। তোমরা মন মরা থাকলে ওনার কি ভালো লাগবে? নিশ্চয়ই না। উনি যেমন চেষ্টা করতেন তোমাকে হাসি খুশি রাখার, উনি না থাকাকালীন তোমারও উচিত তেমন থাকা। কিন্তু, কোনো কিন্তু নয়। এসো। সাদিফ উঠল, মারিয়াও মন্থর বেগে দাঁড়ালো। ছেলেটা ওর হাতে প্লাস্টিকের ছুরি ধরিয়ে নিজেও ওপর থেকে আঁকড়ে ধরল। মারিয়ার গাত্রের রন্ধ্রে রন্ধ্রে এই অল্প ছোঁয়ার শিহরণ বইল। সাদিফের কাছাকাছি আসা, সুনামি ছোটাল বক্ষপটে। নির্ভুল নির্ভুল আর চোখে একবার তাকায় সে। পাশ থেকে সাদিফের সাদাটে চিবুক দেখে জোরাল শ্বাস ফেলে। হঠাৎ কেকের লেখার দিক চোখ পড়তেই হেসে ফেলল। হ্যাপি বার্থডে ম্যালেরিয়া। সাদিফ বলল, হাসলে কেন? কে ও ম্যালেরিয়া? হ্যাঁ, কোনো সমস্যা, তোমাকে এই নামেই মানায়। দরকার পড়লে সারা জীবন ডাকবো। কথায় কথায় বলেছে সাদিফ, অথচ মারিয়ার অন্তঃস্থল অবধি পৌঁছে গেল তা। সারা জীবন ডাকবে। ডাকুক, যা ইচ্ছে ডাকুক। সত্যিই এই মানুষটা সারা জীবন তার পাশে থাকুক। এইভাবে ম্যালেরিয়া বলে ডাকতে হলেও থাকুক। দুজন একসঙ্গে কেক কাটল। সাদিফ টেনে টেনে আওড়াল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মারিয়া বিমুগ্ধ নয়নে দেখে গেল সব। কেকের একটা ক্ষুদ্র অংশ মুখের সামনে ধরল সাদিফ। মেয়েটার মুখ চক্ষু দেখে হেসে বলল, হা করুন ম্যাডাম। মারিয়ার সম্বিত ফিরল, ধাতস্থ হয়ে হা করল। সাদিফ ঠুসে দিল কেক। মারিয়া নিজেও একটু করে তুলল। সাদিফ হা করল, তবে মারিয়া মুখে না দিয়ে মেখে দিল তার ফর্সা গালে। ভ্যাবাচেকা খেলছে। হতভম্ব হয়ে বলল, এটা কি হলো? মারিয়া হুহা করে হেসে ফেলল। চোখের জল শুকিয়েছে সে কখন। সাদিফ ঠোঁট ফুলিয়ে রুমাল বের করে গাল মুছতে মুছতে বলল, খুব চালাক তাই না? ওয়েট হাসি বের করছি। বলতে বলতে থাবা মেরে কেক তুলে পুরোটা মারিয়ার মুখে ঘষে দিল। মেয়েটা ভড়কে, চোখ ছানাবড়া করে বলল, এটা কি করলে? আমাকে আর লাগাবে? আমি তো এতখানি লাগাইনি। কাদো কাদো কণ্ঠ তার। সাদিফ যুক্তি দিল, আমি ঋণ রাখি না ম্যালেরিয়া, ইন্টারেস্ট সমেত ফেরত দেই। মারিয়া ফুস করে এক শ্বাস ফেলে, অসহায় চোখে চাইল। ভাবল, এই যে ভালোবাসা দিচ্ছি, এর ইন্টারেস্ট সমেত ফেরত দেবে তো? মুখ বলল, ঠিক আছে, ঘুরে আসি আগে, পরে দেখে নিচ্ছি। সেই হাঁটা ধরতেই সাদিফ বলল, লাঞ্চ টাইম ওভার, ছুটির পর দেখা হবে। আজ টিএস শীতের চা খেতে যাব। মনে রেখো। মারিয়া বিলম্ব ব্যতীত বলল, আচ্ছা। তারপর চলে গেল। অর্ধ খাওয়া কেকটা সাদিফ বিলিয়ে দিল ক্যান্টিনে। মুক্ত শ্বাস ফেলে ভাবল, যাক, মেয়েটার মন ভালো করতে তো পেরেছি। একক উদ্ধৃতি চিহ্ন,
আস্তে ধীরে পুষ্পর বিয়ের দিন ঘনিয়ে এলো। গায়ে হলুদের আগের দিন থেকে বাড়িঘরে উপচে পড়ল মেহমান। মৈত্রীরা হাজির হলো প্রথম দিনে। মেয়েটার দুগাল ফুলে ফেপে উঠছে হাসিতে। চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ যেন। খুশির ছটায় জলজল করছে চোখমুখ। পুষ্পর বিয়ে অন্য কারো সাথে। তাহলে সাদিফ। সাদিফ তবে তার। এই একটা কথা মাথায় ঘুরছে ক্রমশ। খবরটা পেতেই 3 দিন ধরে ব্যাগ গুছিয়েছে। সারাটা পথ একা একা নীরবে এসেছে। সাদিফকে প্রথম দেখায় ভালো লেগেছিল ওর। সেই যখন বর্ষাকে কোলে এনে পাটার ওপর দাঁড় করিয়ে কপালের ঘাম মুছেছিল। তা দেখেই টুপ করে প্রেমে পড়েছিল মন। সেই আকর্ষণ ছিল তারা চিহ্ন আনক। কিন্তু ওই মোহ, ভালোবাসায় ইউটার্ন নিয়েছে আস্তে ধীরে। যেদিন পিউয়ের কাছে জেনেছিল পুষ্পর সাথে তার বিয়ে ঠিক, কি কেঁদেছে সে জানে। বইকাল তারা চিহ্ন নানার পরেই তো নিশ্চিত হতে পারল ছেলেটাকে সে ভালোবাসে। তারা চিহ্নস্তে দুঃখে কত রকম ব্যস্ততা দেখিয়ে তাড়াতাড়ি বিয়ে বাড়ি ছেড়েছিল। তবুও এক মুহূর্ত মন থেকে সরাতে পারেনি বিয়ে বাড়িতে তোলা সেসব ছবিগুলো, যেখানে সাদিফকে একটুখানিও দেখা যায়। সযত্নে রেখেছে সে। পুষ্পর সাথে আরেকজনের বিয়ে মানে সাদিফ তাহলে তার। না হলে কেন ওদের বিয়েটা হতে হতেও তারা চিহ্ন নিয়ে যাবে। শব্দ শুনল শান্তার কাছে। পুষ্প অন্য কাউকে পছন্দ করে, বাড়ির কেউ তা না জেনেই বিয়ে ঠিক করেছিল। যাক, ভালোই হয়েছে। সাদিফকে পাওয়ার ক্ষীণ আশা পূর্ণ হয়ে ধরা দিয়েছে হাতে। মৈত্রী বুক ভরে শ্বাস নিল। বাঁধোহা তারা চিহ্ন মা উচ্ছ্বাস আর স্বতঃস্ফূর্ত চিত্তে বাবা মায়ের সাথে শিকদার বাড়িতে পা রাখল বিকেলে। সবার আগে পিউ ছুটে গিয়ে জড়িয়ে ধরল ওকে। মৈত্রী আহ্লাদে আটখানা হয়ে পড়ে। ওখানেই সিদ্ধান্ত হয় তাদের এক ঘরে থাকার। তার তুষাতুর দুটো লোচন সাদিফকে খোঁজে। সকলের কান এড়িয়ে যখন পিউয়ের কাছে জানতে চায়, মেয়েটা দুষ্টু দুষ্টু হাসে। কাঁধে তারা চিহ্ন কাঁদিয়ে টেনে টেনে বলে, এত অধৈর্য হলে হয় হবু ভাবি। অপেক্ষা করো। হবু ভাবি সম্বোধনে লাল নীল হয়ে পড়ে মৈত্রী। লজ্জার উত্তুজ্জ্বল কিরণ ছড়িয়ে পড়ে গ্রীবায়। পুষ্প তাকে পেয়ে আবদার ছড়ে, আমাকে কিন্তু তুমি মেহেদি পরাবে মৈত্রী। পার্লার টার্লার বাদ। নিশ্চয়। শুধু হাতে কেন, দরকার পড়লে সারা গায়ে লাগিয়ে দেব আপু। তুমি যে আমার কত বড় উপকার করেছ ভাই তুমি নিজেই জানো না। পুষ্প না বুঝেই হাসল। পরমুহূর্তে চোখ পিটপিট করে পিউয়ের দিক চাইল। মেয়েটা ঠোঁট চেপে হাসছে। তখন ইকবালের কল আসায় ঘাটালো না সে। রিসিভ করে উঠে গেল ওদের মাঝ থেকে। মৈত্রী পিউকে পাকড়াও করে বলল, আচ্ছা হাতে না বেশি সময় নেই। তুমি আমাকে বলে দিও তোমার সাদিফ ভাইয়ের কি কি পছন্দ। পিউ ভেবে ভেবে বলল, ওনার যে কি পছন্দ আমি নিজেই জানি না গো। তোমার জন্য না হয় জেনে নেব। মৈত্রী কৃতজ্ঞতায় ওকে জড়িয়ে ধরে। পিউ মনে মনে ঘোষণা করল, এই মেয়েটা তার ভাবি হিসেবে পারফেক্ট। ননদ ভাবি মিলেমিশে সারা জীবন মহানন্দে কাতারা চিহ্ন টানো যাবে। সাদিফ মারিয়াকে নিয়ে ঘুরল। ইচ্ছে মতো স্ট্রিট ফুড খেল দুজন। জোড়াজড়ি করেও কোনোটার বিল মারিয়া দিতে পারেনি। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে তাকে বাসায় নামিয়ে দিল সে। মারিয়া আজও চায়ের জন্য সাধল। ছেলেটার সবিনয়ের সহিত মানা করল। মারিয়া ধন্যবাদ দিল সব কিছুর জন্য। রওনাক মারা যাওয়ার পর এই প্রথম তার জন্মদিন এত ভালো কেটেছে। কৃতজ্ঞতায় ভেতর ভেতর নুয়ে পড়ে সে। সাদিফ চলে যায়। দুই পথে যেতে যেতে দুজনেই আবিষ্কার করল, আজকের দিনটা ছিল এখন অবধি কাটানো তাদের জীবনের সবচাইতে সুন্দর আর শ্রেষ্ঠ দিন। গৃহে মেহমান গিজগিজ করছে। বর্ষা হাজির তার বর্ষহ। অমায়িক মানুষ সৈকত। আচার ব্যবহার অনবদ্য। জামাই জামাই ভাব ধরে না রেখে লেগে পড়েছে কাজে। কারো নিষেধই নিচ্ছে না কানে। রাশিদ আর মুত্তালিব তাদের পরিবার সহ উপস্থিত। একমাত্র ঢাকায় নিবাসী আত্মীয় স্বজন বাদ দিয়ে বাকি সকলে এসেছে। ধূসরের সঙ্গে কাল থেকে দেখা হয়নি পিউয়ের। হলেও পলক ফেলার আগেই গায়েব হয় সে। দুদণ্ড তাকিয়ে থাকারও সময় দেয় না। এদিক ছোটে ওদিক ছোটে। ইকবাল ভাই আবার তাকে বগলদাবা করে কেনাকাটাও করতে চান। সব মিলিয়ে মানুষটার শ্বাস ফেলার ফুরসত হচ্ছে না। বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল বসানো হয়েছে। আজকাল প্রায়শই অসময়ে বর্ষা দিয়ে আসছে। এই নিয়ে সকলেই বেশ চিন্তায়। হঠাৎ বৃষ্টি নামলে অনুষ্ঠানই মাটি। প্যান্ডেল লণ্ডভণ্ড হলে পুষ্পর দুঃখ আর দেখতে হবে না। নিজের গায়ে হলুদ নিয়ে নিজেই মাতোয়ার আসে। তার কনুই থেকে শুরু করে নখ অবধি মেহেদি পরিয়েছে মৈত্রী। মেয়েরা সবাই মিলে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। সন্ধ্যার পর শুরু হবে নাচগান।
মৈত্রী মেহেদি লাগাতে লাগাতে চোখের কোণা দিয়ে দরজার দিক চাইল একবার। সাদিফ এটা সেটা হাতে তুলে আসছে, যাচ্ছে। পর্দা ওড়ার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ওকে। ওই একটুখানি দেখে শান্তি পাচ্ছে মেয়েটা। কাল সাদিফ ফেরা মাত্রই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল সে। কতদিন পর দেখায়, আবেগে ভেসে গেল। অথচ তাকে দেখে ভূত দেখার ন্যায় চমকে উঠেছিল ছেলেটা, চোখে মুখে বিস্ময় নিয়ে চেয়েছিল কিছুক্ষণ। মৈত্রী মিনমিন করে দুগালের লাজুক ভাব নিয়ে সুথাল। ভালো আছেন? সাদিফ কোনো রকম হেসে বলল, জি আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। ভালো। একক উদ্ধৃতি চিহ্ন। ফের হা করার সময় দিল না সাদিফ। ত্রিখুরি পায়ে ওপরে উঠে গিয়েছিল। মারিয়াও দাওয়াত পেয়েছে বিয়ের। মিনা বেগম নিজে ফোন করে নিমন্ত্রণ করেছেন ওকে। অফিস থেকে 2 দিনের ছুটি নিতে গিয়ে বড় ঝামেলায় পড়েছিল সে। নতুন জয়েন করলে 3 মাসের আগে ছুটি দেয় কেউ, তাকেও দিতে চায়নি। এই যাত্রায়ও তাকে উদ্ধার করেছে সাদিফ। নিজের সাথে গিয়ে ছুটি চেয়েছে। যেহেতু সে ম্যানেজার, তার সুপারিশ অফিসের বস ফেললেন না। মারিয়া নাচতে নাচতে হাতে ব্যাকপ্যাক নিয়ে বাড়িতে ঢুকল। সাদিফ তাকে দেখেই বলল, এসে গিয়েছেন? মারিয়া স্ফুর্ত চিত্তে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। কাজ করতে হবে কিন্তু। নিশ্চয়। আপনি খালি বলবেন, কি হেল্প দরকার, আমি সব করে দেব। সাদিফ 2 ভ্রু উঁচায়। বাবা, এত কাজের মাও! গায়ে হলুদের দিন ধূসরকে দেখেই মাথা চক্কর কাটল পিউয়ের। একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে সে, সঙ্গে সাদা প্যান্ট, দুহাতার কনুইয়ের একটু নিচে গোটানো। ঘামে ভিজে বুকের কাছটা মিশে গেছে গায়ে। পিউহা করে আহাম্মক বনে চেয়ে থাকল। তার পল্লব আটকে গিয়েছে, নড়ছে না, চোখের মনি এক স্থানে স্থির। ইস, মানুষটা এত নেশা ধরানো দেখতে কেন? এই যে অল্প দাড়ি গজানো শক্ত চিবুক, মাথাভর্তি অপরিপাটি চুল, শ্যামলার সুঠাম হাতের ভাঁজ করা লাল পাঞ্জাবির পার। এই যে সুগভীর নেত্রের পৌরুষদীপ্ত মুখ, এসব তো স্বপ্নে আসা অচিনদেশের রাজকুমারের মতো। বাস্তবে কারোর হতে দেখেনি। হয় না, হতেই পারে না। এই তামাটে চেহারার বলিষ্ঠ গড়নের যুবক তার ভেতরের সবটা এলোমেলো করে দিয়েছে। এই খবর কেউ জানলে কি হতো? প্রেস, মিডিয়া হাজির হতো চৌকাঠে। বড় বড় পত্রিকা শিরোনামে ভরে যেত। আর টিভি চ্যানেলে নিরন্তর খবর চলত, প্রেমের ফাঁদে ফেলে এক সপ্তদশী কিশোরীর মন নিয়ে চিনি মিনি খেলছে এক পাষাণ যুবক। মেয়েটি আহত, না না নির্মমভাবে নিহত। তাকে অতিসত্বর ভর্তি করা হবে মনের হাসপাতালে। অপারেশন হবে 4টে অলিন্দের। অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হবে ভালোবাসার আইসিইউতে। সে 2 ঠোঁট অর্ধেক ফাঁকা করে চেয়ে যখন ধূসর এগিয়ে এলো, তুলি বাজাল মুখের সামনে। পিউ হ্যান্ডে তারা চিহ্নি, নড়েচড়ে উঠল। অপ্রস্তুত হয়ে এলোমেলো পাতা ফেলল মেঝেতে। ধূসর কিছু বলল না, চুপচাপ পাশ কাতারা চিহ্নটাতে গিয়ে আবার দাঁড়ালো। আড়াআড়ি হলো দুজন। পিউ তাকাতে গিয়ে আবার চট করে নামিয়ে ফেলল চোখ। যখন বুঝল ধূসর দাঁড়িয়ে লজ্জা পেল সে। আচমকা উত্তপ্ত প্রশ্বাসের সঙ্গে ধূসরের ঠোঁটদ্বয় ছুঁয়ে গেল পিউয়ের কানের কাছটা। শীতল কণ্ঠে ফিসফিস করে বলে গেল, মোর রেডি টু ডাই এগেইন। পুষ্প লাইনকে তারা চিহ্নটে দিচ্ছে ফোনের। ইকবাল তাও থামছে না, একের পর এক ভিডিও কল দিচ্ছে। মেয়েটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো, তবে ক্যামেরা ঘুরিয়ে রাখলো আরেক দিক। ইকবাল তখন আতশোয়া বিছানায়, দুকাঁধে তোয়ালে পেঁচানো, গালে বাটা কাঁচা হলুদ, মাথার চুল এলোমেলো হয়ে ললাট ছুঁয়েছে। পুষ্পর চোখ জুড়িয়ে গেল দেখে। এই সুষ্ঠুপূর্ণ মানুষটা তার। ভাবলেই নিজেকে ধন্য লাগে। ইকবাল ক্যামেরার ওপাশ থেকে কিছুক্ষণ উকিঝুঁকি দিল, দেখার চেষ্টা চালায় তাকে। শেষে ব্যর্থ হয়ে বলে, প্লিজ মাই লাভ, সামনে এসো। পুষ্প মুখের অপর বলল, পারবো না। এমন করে না সোনা, হলুদের সাজে তোমাকে কেমন লাগছে দেখি একটু। বললাম তো না। এত নিষ্ঠুর হচ্ছ কেন? আমি এরকমই। মাথাটা গরম মনে হচ্ছে। হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। আমি কিন্তু কিছু করিনি। পুষ্প কঠিন কণ্ঠে বলল, করেছ। এই যে বারবার ফোন করে বিরক্ত করছো, এটাই অনেক বড় অপরাধ। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, আমি তো তোমাকে দেখার জন্য এমন করছি মাই লাভ। তোমাকে সবার আগে দেখা আমার অধিকার। বলেছি না, বিয়ের আগে দেখা হচ্ছে না। দেখতে হলে কাল দেখো। তৎক্ষণাৎ লাইনকে তারা চিহ্নটে দিল ইকবাল। পুষ্প আহত হলো। সে কি বেশি শক্তপোক্ত হয়ে কথা বলে ফেলেছে? না বলে উপায় কি? মা কড়া করে বলে দিয়েছেন বিয়ের আগে একে অন্যের মুখ না দেখতে। যদিও এসব কুসংস্কার, কিন্তু মায়ের আদেশ, না মেনে উপায় আছে। তাই তো অমন করল সে। ইকবালটা কি রাগ করল?
পুষ্প ওকে মানাতে ফোন করতে যাবে সে সময় মারিয়া ঘরে ঢোকে। ওকে দেখে থেমে গেল মেয়েটা। খুশিতে উঠে গিয়ে জড়িয়ে ধরল। ব্যস্ত হলো গল্পে। ৮ ঘন্টার মাথায় ইকবাল নিজেই ফোন করল। পুষ্প তখন মেহেদি পড়ছে পায়ে। অধৈর্য হাতের সাথে সাথে রিসিভ করল সে। মুখ ফুটে সরি বলার আগে ইকবাল বলল, বাড়ির পেছনে এসো একবার। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প বিস্ময়াবহ হয়ে বলল, কেন? আমি দাঁড়িয়ে আছি। সে হতবিহ্বল। বিশাল জোরে তারা চিহ্ন কাখিয়েছে। বলদ বনে গেল। ইকবাল বলেই লাইন কাটল। পুষ্পর উসখুস শুরু হলো অমনি। ইকবালের পাগলামিতে একবার ভালো লাগছে, একবার অসহ্য। বাড়ি ভর্তি এত মানুষ, সে যাবে কেমন করে? এখন কাউকে কিছু বললেই মজা নেবে সবাই। কি করবে তবে? শেষে মারিয়াকে কাছে ডেকে কানে কানে বলল কথাটা। মেয়েটা ফিক করে হেসে ফেলতেই পুষ্প নুয়ে গেল লজ্জায়। মারিয়া উপকার করেছে অবশ্য। সকলের চোখ এড়িয়ে তাকে পৌঁছে দিয়েছে গন্তব্যে। নিজে হয়েছে পাহারাদার। অন্ধকারে হাত খুঁজে পাওয়া মুশকিল যেখানে, গায়ে হলুদের ভারী সাজগোজ নিয়ে পুষ্প দাঁড়িয়ে সেথায়। ইকবালের টিকিটিও দেখা যাচ্ছে না। তাকে আসতে বলে কোথায় নিরুদ্দেশ হয়েছে এই লোক। নাম ধরেও তো ডাকতে পারবে না, পাছে কেউ শুনে নেয়। তাই ফিসফিস করে বলল, ইকবাল, আছো? ইকবাল জবাব এলো না। তবে এক জোড়া শক্ত হাত পেছনে থেকে কোমর চেপে ধরে মুখ গুজে দিল কাঁধে। কবুতর ছানার ন্যায় কেঁপে উঠল মেয়েটা। ঘুরে দেখতে চায়, ইকবাল দিল না। জড়ান কণ্ঠে কাঁধে নাক ঘষে বলল, হলুদের ঘ্রাণ এত সুন্দর হয় মাই লাভ। এরপর তোমাকে সারাদিন হলুদে ভিজিয়ে রাখবো আমি। পুষ্প হাসল। পর মুহূর্তে মেয়েটির রাগ নিয়ে বলল, এভাবে এলে কেন? কেউ দেখে ফেললে? একক উদ্ধৃতি চিহ্ন। কেউ, এই শব্দটাকে ইকবাল ভয় পায় না মাই লাভ। পেয়ার কিয়া তো ডারনাকে। সেখানে আমি তো বিয়ে করছি, ভয়ের প্রশ্নই আসে না। বাবা, এত সাহস! কে যেন তুষর ভাইয়ের নাম শুনলেই। এখন তো ও সব জানে মাই লাভ। তাই ভয়কে করেছি জয়। নিজের বউয়ের কাছেই তো এসেছি। অ্যানিওয়ে, অমন করলে কেন তুমি? একটু দেখা দিলে কি হতো? উদ্ধৃতি চিহ্ন। মা বারণ করেছিল। ও, বারণ করে কিন্তু খাতারা চিহ্ন রাপ হলো না। তখন মুখটা দেখতাম আর এখনো পুরোটা দেখছি, সাথে ছুতেও পারছি বলো। পুষ্পকে নিজের দিকে ঘোরাল ইকবাল। আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, মনে হচ্ছে জ্যান্ত একটা হলদপরি দাঁড়িয়ে আমার সামনে। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প লজ্জা পেয়ে মাথা নামাল। ইকবাল ফিসফিস করে বলল, এমন আস্ত একটা গাঁদা ফুল আমার ঘরে থাকবে, ভাবলেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে মাই লাভ। পুষ্প আই ডাই করে বলল, হ্যাঁ তো, এসব বলো না তো। লজ্জা লাগছে আমার। তাই, তাহলে লজ্জাটা আরেকটু বাড়িয়ে দেই। পুষ্প প্রশ্ন নিয়ে তাকালো। ইকবালের ঠোঁটের কোণায় দুষ্টু মিষ্টি হাসিটা তাকে বিভ্রান্ত করে দেয়। হা করে কিছু জিজ্ঞেস করার পূর্বেই পুরু অশীতোষ্ণ জড়া ছুটে এসে আঁকড়ে নেয় লিপস্টিক পরা অধরদয়। হকচকিয়ে তার শার্টের কলার চেপে ধরে পুষ্প। ইকবালের হাত উঠে আসে পিঠে। গভীরভাবে লেপে যায় স্পর্শ। আর একটু কাছে টেনে নেয়। দুজনের মাঝের 1 ইঞ্চির দূরত্বটুকুও ঘুচে যায় মুহূর্তে। পিল শাড়ি পরতে গিয়ে এলোমেলো করে ফেলছে। তার মাথায় শুধু ঘুরছে ধূসরের পিলার লুক, তার মারাত্মক চেহারা। আর বলে যাওয়ার রহস্যময় কথাখানা, তারা চিহ্নরতের রাজি আছি, মানে দিয়ে কি বোঝালেন উনি? কোনোদিন তারা চিহ্ন রেছেন? সে ভাবতে ভাবতে কুচি ঠিক করে, আবার তা উল্টে যায় দুদিকে। নতুন শাড়ি পরার এক জ্বালা। পিউ বিরক্ত হয়ে রেখে দিল। অসহায় হয়ে বসে রইল বিছানায়। সেই সময় মারিয়া ঢুকল। তার কাজলের মাথাটা ভোঁতা হয়ে গিয়েছে। কাটা দরকার। সার্পনার খুঁজতে এসে পিউয়ের অবস্থা দেখে বলল, ওমা, তুমি এখনো তৈরি হওনি? কি করে হব? আমি তো শাড়িটা পরতেই পারছি না আপু। আরে এই কথা, এসো আমি পরিয়ে দিচ্ছি। পিউয়ের চেহারা ঝলমলে হলো। ঝটপট উঠে দাঁড়ালো। মারিয়া এগিয়ে এসে দক্ষ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ি পরিয়ে বলল, চুল খোলা রাখবে না খোপা করে দেব? খোলা থাকুক। আচ্ছা। চুলগুলো সেভাবে আঁচড়ে দিয়ে কিছু অংশ কাঁধের এপাশে ঝুলোয় দিল মারিয়া। বলল, তোমাকে শাড়ি পরলে একদম অন্য রকম লাগে পিউ। মনে হয় কত বড়, বোঝাই যায় না। ইন্টার দিচ্ছ? আমি ছেলে হলে তোমাকে লাইন মাতারা চিহ্ন রতাম শিওর। পিউ লজ্জা পেয়ে বলল, কি যে বলো। আচ্ছা, তুমি শাড়ি পরলে না কেন? আমার তো শাড়ি নেই, তাছাড়া আমি সামলাতেও পারি না। আজ ওসব বললে হবে না আপু। আমি শাড়ি দিচ্ছি, চটপট পাল্টে নাও। মারিয়া মানা করতেও পারল না। পিউ ছুটে গেল মায়ের ঘরে।
লাল টুকটুকে শাড়ি নিয়ে আবার ফিরে এলো। হাতে দিয়ে বলল, আপুর আর তোমার গায়ের মাপ এক, তাই ওর ব্লাউজ এনেছি। একটু এদিক সেদিকে হলে পিন দিয়ে আটকে নিও। কেমন, শাড়ি না পরলে হয় না? পিউ দৃঢ় গলায় বলল, না হয় না। পরো, কুইক। ড্রেসিং টেবিলের ওপর সব কসমেটিক্স রাখা, যেটা ভালো লাগে পরে নিও। তারপর টেলে তুলে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল পিউ। মৈত্রী সেজেগুজে তৈরি। মেক আপের আস্তরণে তার মুখের সঠিক রং ঢাকা পড়েছে, কিন্তু সুন্দর লাগছে বেশ। ডালা শাড়ি পরায় বাঙালি বধূর মতো ভাব ফুটেছে। সে নিজেই মুগ্ধ হলো নিজেকে দেখে। এখন শুধু সেই মানুষটার মনে ধরলে হয়। মৈত্রী ঘর থেকে বের হতেই সাদিফ সামনে পড়ে। তাকে এক পলক দেখেও চলে যেতে নেয়। মৈত্রী আটকে দিয়ে বলল, কেমন লাগছে আমায়? সাদিফ মহাবিরক্ত হলো। কপাল কুঁচকে তাকিয়ে বলল, ভালো। একক উদ্ধৃতি চিহ্ন। আবার যেতে নিলে মৈত্রী আবার আটকে বলল, শুধু ভালো। জি, আমি মেয়েদের প্রশংসা করতে পারি না। তারপর চলে গেল। মৈত্রী হাসলো একা একা। ভাবল, আমাকে দেখলেই পালাতে চান? আচ্ছা দেখি, পালিয়ে কতদূর যেতে পারেন আপনি। এরকম বিরক্তিকর মেয়ে আগে দেখিনি। দেখছে ইগনোর করছি, তাও গায়ের পরে কথা বলে। আশ্চর্য। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বিড়বিড় করে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো। কি মনে করে পাশ ফিরে তাকালো। শাড়ি পরে এগিয়ে আসছে মারিয়া। খোপায় গোজা গাজরাটা দুহাত দিয়ে ঠিকঠাক করার ব্যস্ততা তার। সাদিফ প্রথম দফায় বিস্মিত হলো। প্রথমবার মারিয়াকে শাড়ি পরা দেখে চোখ থমকে রইল। পরপর সেখানে ছড়িয়ে গেল মুর্তা। সব ভুলে অভিভূতের ন্যায় চেয়ে রইল সাদিফ। লাল শাড়ি পরা ফর্সা মেয়েটিকে স্বর্গের অপ্সরী মনে হচ্ছে যেন। এটা কি সত্যিই ম্যালেরিয়া? সব সময় সাদামাটা বেশে দেখা মেয়েটিকে সাজলে এত সুন্দর লাগে বুঝি? সেই মুহূর্তে পিউ ছুটতে ছুটতে এলো। তার পরনেও শাড়ি। মারিয়াকে ডেকে বলল, আপু তোমার ফোন বাজছে। মারিয়া ফিরে তাকায়। ধ্যান কেটে যায় সাদিফের। খুশে এলো সে। থতমত খেয়ে কেসে উঠল। পরপর লজ্জায় মিশে গেল মাটিতে। পিউ থাকতে অন্য কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়েছিল ভাবতেই নিজেকে ছোট মনে হয়। একবার আনমনে ছি বিড়বিড় করল সে। পালানোর জন্য একরকম দ্রুত জায়গা ছাড়ল। তারপর একটা হলুদ শাড়ি, পিঠের শেষাংশ অবধি খোলা চুল আর দুহাত ভর্তি লাল চুড়ি পরা সপ্তদশী মেয়েটা হাতে ভাতের প্লেট নিয়ে ঘুরছে। মাঝে মাঝে মুখে দিচ্ছে। এত বড় বাড়িতে কোথাও একটু বসে খাওয়ার জায়গা পাচ্ছে না সে। এদিকে ছোটাছুটিতে সকাল থেকে খেতে পারেনি। একটা দানাও পড়েনি পেটে। খিদে তো আর স্থানকাল মানে না। মিনা বেগম এক ফাঁকে দেখে গেলেন মেয়ের কাণ্ড। বলেও গেলেন, দাঁড়িয়ে ভাত খায় না, বসে খা। মেয়েটা শুনল, গিয়ে খাবার ঘরের জায়গাও খুঁজে এলো, কিন্তু পেল না। এক ব্যাচ বসছে, আরেক ব্যাচ উঠছে। মেহমানদের রেখে সে আগে বসে গেলে কেমন দেখায় না? হেঁটে হেঁটে খেতে খারাপ লাগছে না অবশ্য। পার্লের রুমে বসে খেতে পারে, কিন্তু ইচ্ছে করে যাচ্ছে না। তার কাজল কালো চক্ষুদ্বয় মরিয়া হয়ে আছে ধূসরের প্রতীক্ষায়। নীরবে, নিঃশব্দে মানুষটাকে খুঁজছে সে। সেই কখন বিকেলে একটু দেখেছে, আর না। মানুষটা যে কি সাংঘাতিক ব্যস্ত। কাল থেকে পা দুটো জিরোচ্ছেই না। ছাদ থেকে এক দণ্ড নামার সময় মিলছে না তার। তার কি বুকটা আকুপাকু করছে না ওকে দেখার? এই যে সে সেজেগুজে ঘুরছে, সাজতো উঠে আষাঢ়ির সময় হয়ে যাচ্ছে। একবার কি এর আগে দেখবেন না ধূসর ভাই? পিউ সিঁড়িঘরের কাছে ঘুরঘুর করছিল খেতে খেতে। সেই সময় কারো পায়ের শব্দ এলো কানে। কেউ নামছে। পিউ ভাবল অন্য কেউ। অনাগ্রহে ফিরে তাকালো না তাই। অথচ নামলো ধূসর, তার কাঙ্ক্ষিত পুরুষ। পিউকে এভাবে দেখে সিঁড়িতেই থেমে দাঁড়ালো সে। পেছনে থেকে মেয়েটার খোলা চুলের দিক চেয়ে ঢোক দিল। পিচ্চিটা আবার শাড়ি পরেছে। আচ্ছা ফাজিল তো। ধূসর ধীর পায়ে নেমে এলো। গলা খাকারি দিতেই ঘুরে চাইল পিউ। ধূসরকে দেখেই তার গাল দুটো রোদ্দুরের ন্যায় চকচক করে উঠল। ওষ্ঠপুটে ভিড়ল কুঞ্চিত, মায়ামো হাসি। লজ্জা লজ্জা ভাব নিয়ে নিভু চোখ তুলে চাইল। সামনে থেকে সেকেন্ডে সেকেন্ডে তৃষ্ণা মিটিয়ে দেখল। ধূসরের নেত্রদয় থেমে নেই। পিউ ঘোড়া মাত্র তার ধারালো চাউনি পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়েছে। ওইটুকু সময়ই মুখস্থ করে ফেলেছে তার প্রতিটি সাজ। তারপর সামনাসামনি হলো। পিউ চোখ নামিয়ে বাম হাতে কালো চুল গুজে দিল কানে। যাতে প্রকাশ পেল, ধূসরের সামনে দাঁড়িয়ে থাকায় তার অস্বাভাবিক লজ্জা। ধূসর হঠাৎই গম্ভীর গলায়, কপাল কুঁচকে বলল, বিয়েটা কি তোর? পিউ তটস্থ নজরে চাইল। দুদিকে মাথা নেড়ে বলল, না তো। একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে এত সেজেছিস কেন?
মেয়েটা হতবুদ্ধি হয়ে নিজের সারা গায়ে চোখ বোলায়। অন্যদের সাজগোজের ধারে কাছেও যায়নিও। একটু ফাউন্ডেশন অবধি মাখেনি। ওনার চোখে কি নেবা হলো? এত সাজ কই দেখলেন তিনি? পিউয়ের মনটাই খাতারা চিহ্ন রাপ হয়ে গেল। কই ভাবল, সেই বর্ষা আপুর বিয়ের মতো উনি হা করে চেয়ে রইবেন। কুচি কি করে দেবেন? মুগ্ধ হয়ে দেখবেন? তা না। ধূসর কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? পিউ চমকে তাকালো। অদ্ভুত কণ্ঠস্বরের মালিকের প্রতি এক পশলা অভিমান হানা দিল বক্ষে। আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় নামাতে চাইল। চোখের সামনে ধূসরের শক্ত চিবুক দেখে দিশেহারা হয়ে বলল, ছি ছি, আমি কেন? কথা শেষ করার আগেই ধূসর এসে হাত চেপে ধরে নিজের সাথে টেনে বলে, আয়। কোথায় যাব? ধূসর উত্তর না দিলেও কলের পুতুলের মতো পা চালালো পিউ। তার ডান হাতে ভাতের প্লেট। এভাবে টানলে পরে যাবে তো। ধূসর ওকে নিয়ে ওর ঘরে এল। আপাতত ফাঁকা কামরা। পুষ্পর কক্ষ জুড়ে সবার ভিড়। একদম রুমে ঢুকে পা দিয়ে দরজা ঠেলে দিল। খট করে শব্দ হয়ে বন্ধ হলো সেটা। পিউ চোখ বড় বড় করে ফেলল এতে। ধূসর একেবারে বিছানার ওপর বসে হাতখানা ছাড়ল। রিমোট হাতে এনে এসি চালালো। পাঞ্জাবির কলার ঝাঁকাতেই বেলি ফুলের কড়া সুবাস আর ঘামের গন্ধ মিলিয়ে অন্য রকম সুঘ্রাণ আছড়ে পড়ল পিউয়ের নাকের ছিদ্রে। ধূসর সহজ কণ্ঠে আদেশ করল, খাইয়ে দে। পিউ অবিশ্বাস্য চোখে চাইল। বিস্ময়ে কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর ভ্রু কোচকায়, শান্ত, শীতল কণ্ঠে বলে, কানে শুনিস না, খাইয়ে দিতে বলেছি। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ হতচেতন। নেত্রপল্লব পড়ছে না। ঠিক শুনল সে। ধূসর অধৈর্য কণ্ঠে বলল, দিবি? না দিলে চলে যাই। মিছেমিছি ওঠার ভয় দেখাতেই পিউ ব্যস্ত হয়ে বলল, না না দিচ্ছি। মনে মনে বাকবাকুম করে লাফিয়ে উঠল সে। আনন্দে ভাষাহারা, নির্বাক। গত 3 বছর প্রার্থনা করল, ধূসর ভাই ওকে খাইয়ে দেবেন। কতদিনের ইচ্ছে তার, অথচ আজ সে নিজে খাওয়াবে ওনাকে। আল্লাহ! এত সুখী ছোট্ট কপালে শুইবে। উত্তেজনায় পিউয়ের আঙুল কাতারা চিহ্ন পছে। সে দাঁড়িয়ে, ধূসর বসে। কোনো রকমে গরুর মাংসে ভাত মেখে তার মুখের সামনে ধরল সে। লজ্জায় তাকানো অবধি দুঃসাধ্য। ধূসর আপোসে খেয়ে নিল। কোনো জড়তা, সংকোচ নেই সেখানে। তার পাতলা, নরম ঠোঁট পিউয়ের আঙুলগুলো অগাধভাবে ছুঁয়ে দেয়। অচিরেই মেয়েটার শরীর শিউরে ওঠে। পায়ের তলা অবধি শিরশির করে। মাথার তালু, কান, গাল গরমে ইটের ভাটার ন্যায় ধোঁয়া ছাড়ে। বুকের ভেতর শুরু হয় দুরু দুরু প্রেময়ের বার্তা। পিউ তুমুল বেগী, বক্ষস্পন্দন নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রযত্নে নিজের উদ্বলিত হার্টবিট ধামাচাপা দেয়। সময় যেন থেমে গেছে আজ। ভাত ফুরাচ্ছে না থালার। ধূসরের খাবার চিবানোর শব্দ ছাড়া পুরো ঘর নীরব। কাজের তোপে সারাদিন না খাওয়ায় বেশ খিদে পেয়েছিল। এতক্ষণ টের না পেলেও পেটে দানা পড়তেই টের পাচ্ছে। পিউষস ব্যস্ত থাকার ভান করে। মোমের মতো গলতে গিয়েও সজাগ হয়। এই পিংপতন শব্দের মাঝে তার হৃদকম্পন না শুনে ফেলেন উনি। পুরো প্লেট খালি করতে বেশি সময় লাগেনি। শেষ লোকমা মুখের সামনে ধরতেই ধূসর এক অদ্ভুত কাজ করে বসল। হঠাৎ নিজে পিউয়ের কবজির কাজটা ধরল। মুখে পুরে ভাত তো খেলোই সাথে আঙুল শুদ্ধ চেটে নিল। পিউ স্তম্ভিত, স্তব্ধ, হাঁসফাঁস করে উঠল। অনুভূতির লেহনে চোখ খিচে বুঝে ফেলল। ধূসর মিটিমিটি হেসে চোখ তুলে দেখল। পিউয়ের সমস্ত গাত্র স্রোতের মতো বয়ে যায়। দোল খায় বসন্তে। কোনো রকমে হাত ছোটাতে গেলেও ধূসর ছাড়ল না। পিউ করুণ চোখে তাকালো। তার পল্লব থেকে শুরু করে হাঁটু দুটোও কাঁপছে, টলছে। কম্পিত কণ্ঠে বলল, ককি করছেন? ধূসর নিশ্চুপ। অমন চেয়ে থেকেই হাতটা ছাড়ল সে। পিউ চটপট টেনে বুকের কাছে নিয়ে এলো। নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে তার। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে। এই প্রবার স্পর্শের রেশ এত সহজে কাটবে? ধূসরের গভীর চোখে মাত্রাধিক ক্ষুরক্ষরতা মিশে। পিউ ছিন্ন ভিন্ন হয়ে যায় অচিরে। ঘোলা, অশান্ত অক্ষিপটে একবার দেখতে চায়। 10টা কাতারা চিহ্ন পথে থাকা আঙুলে আঁকড়ে ধরে খালি প্লেট। পরপর ছুটে বের হতে নিলেই ধূসর ডেকে উঠল, দাঁড়া। পিউ চাইছিল দাঁড়াবে না, শুনবে না কথা। কিন্তু পদ্যগল স্তব্ধ হয়ে থেমে গেল। অবাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল। ফিরে তাকানোর সাহস হলো না। টর্নেডোর মতো ঘুরছে হৃদয়। ধূসর উঠে নিজেই এগিয়ে এলো। তার জুতোর শব্দ যত জোরাল হয় পিউয়ের ধুকপুকানি। ধূসর একদম পিঠের সহিত মিশে দাঁড়ায়। কথাবার্তা ছাড়াই পিউয়ের পাতলা সুতির শাড়ি ভেদ করে প্রবেশ করে তার নিরেট, অনমনীয় হস্তখানি।
তুলতুলে পেটে অত্যুষ্ণ স্পর্শে আরেক দফা থরথর করে কেঁপে ওঠে পিউ। অজ্ঞাত নারী অনুভূতি জানিয়ে দেয়, কিছু ঘুরতে যাচ্ছে নিশ্চিত।